এই স্বর্ণ জলপরি কাদের হবে তাই নিয়ে দুই গ্রামের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। এই স্বর্ণ জলপরি আমাদের গ্রামের কালু ভাই ওই জলপরীকে ধরেছে, অধিকার শুধু আমাদের গ্রামের। আজ থেকে অনেক বছর আগেকার কথা। পদ্মা নদীর দুই পাড়ে ছিল দুটি গ্রাম, কিশোরগঞ্জ ও কৃষ্ণনগর। এই দুই গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদী ছিল এই দুই গ্রামের জীবিকা নির্বাহের একমাত্র পথ। কিন্তু নীল সাগর রাজ্যের স্বর্ণ জলপরি জানতো না যে ওই নদী কতটা ভয়ঙ্কর হতে পারে। স্বর্ণ জলপরি, তুমি আমার কথা শোনো, তুমি যেও না। আমার মন বলছে পথে তোমার কোনো বিপদ হতে পারে। না নীলকুমার, আমাকে যে যেতেই হবে। আমার বিপদে প্রকৃতি দেবী ঝাঁপিয়ে পড়ে সাহায্য করেছিলেন, কিন্তু আজ সে যখন সংকটে, তখন আমাকে সাহায্য করতে যেতেই হবে। ঠিক আছে, তোমাকে আর বাধা দেব না, কিন্তু প্রকৃতি দেবীর কাছে পৌঁছতে তোমাকে তো পদ্মা নদীর জলপথে পাড়ি দিতে হবে। হ্যাঁ নীলকুমার, প্রকৃতি দেবীর জঙ্গলে পৌঁছানোর যে ওই একটাই পথ। স্বর্ণ জলপরি, তুমি নিজের খেয়াল রেখো। শুনেছি ওই নদীর পাড়ে দুই গ্রাম আছে, তুমি সাবধানে ওই দুই গ্রামের মাঝের নদী দিয়ে সাঁতরে যেও। তুমি চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব। এবার আমি রওনা দিই নীলকুমার। এই কথা বলে স্বর্ণ জলপরি নীল সাগর রাজ্য থেকে প্রকৃতি দেবীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। আর ওদিকে ওই দুই গ্রামে দেখা যায়। এই কালু, তুই আজকে আবার নদীতে জাল ফেলতে এসেছিস যে? আজকে তো আমাদের কিশোরগঞ্জ গ্রামের মাছ ধরার পালা। তুই তো কৃষ্ণনগর গ্রামের লোক, তুই কেন নদীতে নৌকা নামিয়েছিস? কালকে আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তাই আজকে নদীতে মাছ ধরতে এসেছি। কালকের মাছগুলো আমি আজকে ধরবো। কত শখ! বাবু শ্বশুর বাড়ি গিয়েছিলেন, তাই কালকের মাছ আজকে ধরবেন। ও সবটি চলবে না। দুই গ্রামের মাছ ধরার পালা করা আছে। আমাদের কিশোরগঞ্জ গ্রামের মাছ ধরার দিনে কৃষ্ণনগরের লোক মাছ ধরতে পারবে না। নদীর মধ্যে দুই জেলে ঝগড়া শুরু করে, আর সেই সময় স্বর্ণ জলপরি নদী পথে সাঁতরে এসে পৌঁছায় ওই দুই গ্রামের মাঝের নদীতে। ইস, এই স্থানে নদীর জলটা কি নোংরা! চারিদিকে প্লাস্টিক, আবর্জনা, সবজির খোলা, দেবতাদের মূর্তি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কারা এভাবে নদীর জল দূষণ করছে আমাকে জানতেই হবে। এমন সময় নদীর উপরে দেখা যায় কালু ও হরিশ দুই জেলেই নদীতে জাল ফেলেছে। আজ আমি সব মাছ ধরবো, তোকে একটাও মাছ ধরতে দেব না। তাই নাকি? কিশোরগঞ্জের এই হরিশকে বলে একটাও মাছ ধরতে দেব না? তুই জানিস না, তোদের গ্রামের লোকের থেকে আমাদের গ্রামের লোকেরা আরো ভালো মাছ ধরতে জানে। ঠিক তখন জলের নিচে স্বর্ণ জলপরি দেখে দুটি জাল এসে নদীর মাছেদের বন্দি করছে। এ আমি কি দেখছি? এখানে যে নদীর ওপর থেকে জাল পড়ছে, তার মানে এখানে এই নদীর পাড়ে নিশ্চয়ই কোনো গ্রাম আছে। নদীর ওপরে দুই জেলে তাদের জাল টেনে নৌকায় তোলে। দেখেছিস, আমি তোর থেকেও বেশি মাছ ধরেছি। তাতে কি হয়েছে? এবার আমি তোর থেকেও বেশি মাছ ধরে দেখাবো। এই কথা বলে হরিশ তার জালটা আবার নদীর জলে ফেলে। ভেবেছিস তুই আগে জাল ফেললে আমার থেকে বেশি মাছ পাবি? সেটা হবে না। এরপর কালুও নদীর জলে তার জালটা ফেলে, আর সেই জালটা গিয়ে পড়ে স্বর্ণ জলপরির ওপর, আর তাতে সে আটকা পড়ে। এ কি, এই জালের মধ্যে যে আমি আটকা পড়লাম, এবার কি হবে? বাবা, জালটা তো বেশ ভারী লাগছে, মনে হয় অনেক বড় মাছ পড়েছে। এই কথা বলে কালু তার জালটা জলের উপরে তুলতেই দেখে তার জালে এক অদ্ভুত জীব ধরা পড়েছে। এ কি, আমার জালে এ কে? কি সুন্দরী দেখতে, গায়ের সোনালি রং একেবারে সোনার মতো চকচক করছে। আমি হলাম নীল সাগরের রানী স্বর্ণ জলপরি। ওরে বাবা, আমার জালে স্বর্ণ জলপরি ধরা পড়েছে। আমার ভাগ্য তো একেবারে খুলে গেল। এই কালু, স্বর্ণ জলপরীকে ছেড়ে দে বলছি। তুই একদম জলপরীকে ধরবি না। আজ জলপরী ধরার দিন আমাদের। আমি আমার জালে জলপরীকে ধরবো। ছেড়ে দে বলছি।
ছেড়ে দে ওকে। ঠিক তখন কিশোরগঞ্জ গ্রামের একটা বউ বেশ কিছু নোংরা আবর্জনা নিয়ে এসে নদীর জলে ফেলে। তারপর দুই জেলের ঝগড়া শুনে তাকিয়ে দেখে কৃষ্ণনগর গ্রামের কালু জেলে জলপরি ধরেছে। আরে কে কোথায় আছো গো? তাড়াতাড়ি নদীর পাড়ে এসে দেখো, কৃষ্ণনগর গ্রামের কালু জেলে এক স্বর্ণ জলপরি ধরেছে। নন্দিনীর হাঁক ডাক শুনে নদীর দুই পাড়ে গ্রামের লোকজন জড়ো হয়ে যায়। এই স্বর্ণ জলপরি কাদের হবে তাই নিয়ে দুই গ্রামের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। এই স্বর্ণ জলপরি আমাদের গ্রামের কালু ভাই ওই জলপরিকে ধরেছে, অধিকার শুধু আমাদের গ্রামের। না না না, ওসব চালাকি চলবে না, স্বর্ণ জলপরি আমাদের গ্রামের। দুই গ্রামের ঝগড়া শুনে স্বর্ণ জলপরি বলে, স্তব্ধ হও তোমরা, আমি হলাম স্বর্ণ জলপরি, আমি কারোর সম্পত্তি নই যে আমাকে নিয়ে তোমরা ঝগড়া করবে। দেখবে আমি কি করতে পারি। এই কথা বলে স্বর্ণ জলপরি জাদু করে নিজেকে জাল থেকে মুক্ত করে। তারপর বলে, আমার শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, তোমরা দুই গ্রামের লোকজন খুবই বাজে। তোমরা নদীতে আবর্জনা ফেলে ফেলে নদীর জল একেবারে দূষিত করে তুলেছ, যা একেবারেই অন্যায় কাজ। বাড়ির নোংরা আবর্জনা নদীতে ফেলবো না তো কোথায় ফেলবো শুনি? আনাজের খোসা, নোংরা আবর্জনা, প্লাস্টিক জাতীয় জিনিস কখনোই নদীর জলে ফেলবে না, তাতে নদীর জল দূষিত হয়। তার ফলে জলজ প্রাণীরা অসুস্থ হয়ে পড়ে, মাছেদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই জলপরিটা তো জ্ঞান দিয়েই চলেছে। আমি আমার জালটা এই জলপরির ওপর ফেলি, ওকে পালাতে দিলে চলবে না। হরিশ তার জালটা জলপরির দিকে ফেলতে যাবে, ঠিক সেই সময় জলপরি বলে, স্তব্ধ হও, তোমাদের বারণ করলেও তোমরা শোধরাবার নয়, তোমাদের উচিত শিক্ষা দিতে হবে। এই বলে স্বর্ণ জলপরি জাদু করতেই আকাশে কালো মেঘ জমাট বেঁধে বিদ্যুৎ গজরাতে শুরু করে, আর তার সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এবার তোমরা বুঝবে প্রকৃতির উপর অত্যাচার করলে প্রকৃতি কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এই বলে স্বর্ণ জলপরি নদীর জলে ডুব দিয়ে আবার নদী পথে এগিয়ে যায়। তারপর সে প্রকৃতি দেবীর ঝর্ণার কাছে পৌঁছে জলের ওপরে মাথা তোলে, আর তাকে দেখে প্রকৃতি দেবী বলেন, তুমি আমাকে সত্যিই সাহায্য করতে এসেছো স্বর্ণ জলপরি? পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো? প্রকৃতি দেবী, আপনার ডাকে আমি সাড়া দেব না তা কি কখনো হয়? শুধু আসার পথে মাঝে একটু উচিত শিক্ষা দিতে গিয়ে দেরি হয়ে গেল। আর ওদিকে বৃষ্টি তখনও থামে না। দেখা যায় প্রচণ্ড বৃষ্টির ফলে দুই গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর জল উপচে গ্রামে বন্যা দেখা দিয়েছে, ঘরে ঘরে জল ঢুকতে শুরু করেছে। হে ভগবান, ওই স্বর্ণ জলপরির রাগে আমাদের গ্রাম বন্যায় একেবারে ভেসে যাচ্ছে। এখন আমরা যে কি করি? ওই জলপরি নিশ্চয় জলের দেবী ছিলেন। ভগবানকে আমরা রুষ্টু করেছি, আমাদের নদীতে আবর্জনা ফেলা, প্রকৃতিকে দূষিত করা অন্যায় হয়েছে। আমাদের স্বর্ণ জলপরি দেবীর পুজো করে তার রাগ থামাতে হবে। এরপর জলপরি দড়ি ধরে বাঁশের বাড়িটিকে টেনে এগিয়ে নিয়ে যেতে থাকে। মাধব ও ধবলি গাই সেই বাঁশের বাড়ি করে সমুদ্র ভ্রমণে বেরোয়। সমুদ্রের দৃশ্য দেখে মাধব অবাক হয়ে যায়। তারপর জলপরি মাধবের দিকে জল ছোড়ে। তিন দিক ইরাবতী নদী দিয়ে ঘেরা ছিল এই কৃষ্ণডাঙ্গা গ্রাম। এই গ্রামের বেশিরভাগ মানুষই ছিল চাষি। প্রায় প্রত্যেকের বাড়িতেই গোলা ভরা ধান, গোয়াল ভর্তি গরু ছিল। গ্রামের লোক বেশ সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতো। তবে এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ আরো মধুর হয়ে উঠত যখন আহা, কি অপূর্ব, কি মধুর! যাই বলিস ভাই, আমাদের মাধবের বাঁশির সুর কিন্তু অপূর্ব, শুনলে একেবারে প্রাণ জড়িয়ে যায়। হ্যাঁ, ও তো একটাই কাজ,
সারাদিন বাঙ্গলের মতো ঘুরে ঘুরে বেড়ানো আর এই নদীর পাড়ে বসে বাঁশি বাজানো। বাবার এত তুমি থাকতে কোনোদিনও মাঠে গিয়ে নাঙ্গল টানতে দেখেছিস? অপদার্থ ছেলে একটা, এইভাবে তো আর পেট চলে না। চল আমরা আমাদের কাজে যাই। এই কথা বলে রঘু আর রতন সেখান থেকে চলে যায়। এই হচ্ছে মাধব, আর এই বাঁশি হচ্ছে তার একমাত্র সঙ্গী। আর তার এই বাঁশির সুরের নিত্য শ্রোতা হচ্ছে তার প্রাণপ্রিয় ধবলি গাই। কোনো কাজেই মাধবের তেমন মন বসে না। পারলে সে সারা দিনই এই ইরাবতীর নদীর ধারে বসে বাঁশি বাজায়। না, অনেক দেরি হয়ে গেছে। আজ আমি চলি গো ইরাবতী নদী, কাল আবার আসবো। জানো, তোমার পাশে বসে বাঁশি বাজালে আমার বাড়ি ফিরতে মনই চায় না। মনে হয় সারাদিন বসেই থাকি, কিন্তু তাহলে তো বাবা খুব রাগারাগি করবে। আজ আমি চলি গো। এইভাবেই মাধবের দিন কাটতে থাকে। সারা দিন সে ভবঘুরের মতো গ্রামে ঘুরে ঘুরে বেড়ায় আর নদীর ধারে এসে বাঁশি বাজায়। এমনই একদিন, গিন্নি, তোমার ছেলেকে বলো এমন করে ঘুরে ঘুরে বেড়ালে পেট চলবে না। তোর বয়সের সব ছেলেরা চাষের কাজে তার বাবাদের সাহায্য করে, আর তুই, আমি তোকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা আর নিজের ব্যবস্থা নিজে করে নে। এই কথা শুনে মাধবের খুব মন খারাপ হয়। সে তার বাঁশি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর তাকে বেরিয়ে যেতে দেখে ধবলি গাইও গোয়াল থেকে দড়ি ছিঁড়ে তার পিছু পিছু যায়, কারণ সে মাধবকে কখনো একা ছাড়ে না। ওগো ওগো, তুমি ওকে আটকাও, ছেলেটা যে সত্যি সত্যি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চুপ করো তুমি, ছেলেটাকে লাই দিয়ে মাথায় তুলেছ। কোথায় আর যাবে? পেটে টান পড়লে ঠিক বাড়ি ফিরে আসবে। কিন্তু মাধব আর ফিরে আসে না। ইরাবতী নদীর ধারে মন খারাপ করে বসে থাকে। আমি আর বাড়ি ফিরে যাব না। বাবা আমাকে একটুও বোঝে না, এমনকি গ্রামের লোকও আমাকে পছন্দ করে না। কেউ আমার সাথে কথাও বলে না। এমন সময় মাধব দেখতে পায় নদীতে বাঁশের ভেলা ভাসিয়ে কিছু লোক মাছ ধরতে যাচ্ছে, আর তাই দেখে, বাহ, কি সুন্দর মাঝিরা ভেলা ভাসিয়ে মাছ ধরতে যাচ্ছে। আচ্ছা ইরাবতী নদী, আমি যদি একটি বাঁশের ভেলা বানিয়ে তার উপর বাড়ি তৈরি করে তোমার সঙ্গে থাকি, তাহলে কেমন হয়? যেমন কথা তেমন কাজ। মাধব সাথে সাথেই জঙ্গল থেকে বাঁশ কেটে একটি সুন্দর ভেলা তৈরি করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই বাঁশের ভেলার উপরে একটি শক্তপোক্ত বাঁশের বাড়ি তৈরি করে ফেলে। মাধব তার ধবলি গাইকে নিয়ে নদীর উপরে সেই ভেলার বাড়িতেই থাকতে শুরু করে আর মনের সুখে বাঁশি বাজায়। ঠিক তখন সেই নদীপথ ধরে যাচ্ছিল এক স্বর্ণ জলপরী। সে মাধবের বাঁশির সুর শুনে, আহা, কি অপূর্ব বাঁশির সুর! এই বাঁশির সুরে আমি মুগ্ধ হয়ে গেলাম। এরপর স্বর্ণ জলপরী জল থেকে মাথা তুলে মাধবকে বাঁশি বাজাতে দেখতে পায় আর লুকিয়ে তার বাঁশি বাজানো শোনে। ওই ছেলেটি কি অপূর্ব বাঁশি বাজাচ্ছে, আর কি সুন্দর এই বাঁশের ভেলার বাড়িটা। কিন্তু এই ছেলেটাই বা কে, আর ও এখানে এমন নদীর উপর বাঁশের ভেলা বানিয়ে রয়েছে কেন? এইভাবেই দিন কাটতে থাকে। জলপরি প্রত্যেক দিন এসে লুকিয়ে মাধবের বাঁশির সুর শোনে। এমনই একদিন জলপরি বাঁশের বাড়ির কাছে এসে, ওই ছেলেটাকে তো আজকে তার বাঁশের বাড়িতে দেখছি না, মনে হয় কোথাও গেছে। আমি এই ফাঁকে আমার চুলটা একটু শুকিয়ে নিই। এই বলে স্বর্ণ জলপরি তার চুল শুকোতে থাকে। ঠিক সেই সময় মাধব জঙ্গল থেকে তার খাবার জন্য ফল পেড়ে বাঁশের বাড়ির কাছে ফিরে এসে দেখে এক অপরূপ সুন্দরী জলপরি। বাহ, কি অপরূপ সুন্দর! কে গো তুমি? কি সুন্দর তোমার রূপ! তোমার যে দেখি লেজও আছে, তার মানে কি তুমি সত্যি সত্যি জলপরি? মাধবকে দেখে স্বর্ণ জলপরি একটু ভয় পেয়ে যায়। ভয় পেও না গো জলপরি, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার বাঁশির সুর আমাকে মুগ্ধ করেছে। আমি রোজ লুকিয়ে লুকিয়ে তোমার বাঁশি বাজানো শুনি। সত্যি? তা লুকিয়ে লুকিয়ে কেন শোনো? তুমি তো আমার কাছেই এসে বাঁশির সুর শুনতে পারো। দাঁড়াও, আমি এক্ষুনি আমার বাঁশি বাজিয়ে তোমাকে শোনাচ্ছি।
এরপর থেকে জলপরি আর মাধবের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। জলপরি রোজ এসে এই বাঁশের ভেলার বাড়িতে বসে মাধবের বাঁশি শোনে। সারা দিন তারা নানান গল্প করে। একদিন, আজ আমি চলি বন্ধু। তুমি এক্ষুনি চলে যাবে? এই তো কিছুক্ষণ আগেই এলে। আসলে আজ আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? এই কথা? দাঁড়াও, আজ আমি তোমাকে স্থলভাগের একটি দারুণ জিনিস খাওয়াবো। এই কথা বলে মাধব একটি পাত্র নিয়ে এসে ধবলি গাইয়ের দুধ দুইতে থাকে। তারপর সেই দুধ নিয়ে গিয়ে জলপরীকে দেয়। জলপরি, এটা একবার পান করে দেখো। এটা কি? এটা হলো আমার ধবলি গাইয়ের দুধ। তুমি খেয়েই দেখো না, তোমার দারুণ লাগবে। এরপর জলপরি সেই পাত্রের সব দুধ খেয়ে নেয় আর বলে, কি অপূর্ব স্বাদ এই দুধের। হ্যাঁ জলপরি, এই দুধের যেমন স্বাদ তেমনই পুষ্টিকর। চলো বন্ধু, আজ আমি তোমাদের এই বাঁশের বাড়ি করে সমুদ্রের মাঝে বেড়াতে নিয়ে যাই। সমুদ্রের মাঝে? কিন্তু জলপরি। কোনো কিন্তু না, আমি আছি তো, তুমি চলোই না, দেখবে কোনো বিপদ হবে না। আমি তোমাদের এই ভাসমান বাড়ির দড়ি ধরে টেনে নিয়ে যাব। এরপর জলপরি দড়ি ধরে বাঁশের বাড়িটিকে টেনে এগিয়ে নিয়ে যেতে থাকে। মাধব ও ধবলি গাই সেই বাঁশের বাড়ি করে সমুদ্র ভ্রমণে বেরোয়। সমুদ্রের দৃশ্য দেখে মাধব অবাক হয়ে যায়। তারপর জলপরি মাধবের দিকে জল ছোড়ে, আর মাধবও জলপরির দিকে জল ছুঁড়ে খেলা করতে থাকে। ওরে বাবা রে, আমি হার মানছি, থামো থামো। আর এই সব দৃশ্য দূর থেকে দেখতে থাকে আর এক জলপরি মুক্তমালা। এরপর সারাদিন শেষে যখন স্বর্ণ জলপরি তার জলরাজ্যে ফিরে যায়। দাঁড়াও, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো একটু নদীর পাড়ে। চুপ করো। মুক্তমালা তোমাকে এক মানুষের সাথে বন্ধুত্ব করতে দেখেছে। তুমি জানো না আমরা মনুষ্য জাতিকে দেখা দিই না? তাছাড়া এই মনুষ্য জাতি প্রচন্ড লোভী। তারা যদি আমাদের এই মণিমুক্ত আর এই জলরাজ্যের খোঁজ পায়, তারা আমাদের উপর আক্রমণ করতে পারে, আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু পিতা, আমার বন্ধু এমন নয়। স্তব্ধ হও তুমি। আজ থেকে তুমি এই মহলেই বন্দী থাকবে। এই মহলের বাইরে তোমার বেরোনো বন্ধ। এরপর থেকে জলপরি আর মাধবের সাথে দেখা করতে আসে না। মাধব প্রতিদিন তার জন্য অপেক্ষা করে থাকে। তার খুব মন খারাপ হয়। এই গোটা পৃথিবীতে একমাত্র জলপরিই ছিল মাধবের বন্ধু, তার কথা বলার সঙ্গী। তুমি কোথায় গেলে জলপরি? আমার কাছে তুমি আর কেন আসো না? তোমার জন্য যে আমার খুব মন খারাপ করে। এরপর একদিন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। তার সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। প্রচণ্ড ঝড়ে মাধবের বাঁশের বাড়ি দুলতে থাকে। সে কিছুতেই নিজেকে সামলে রাখতে পারে না। এ কি, হঠাৎ এত ঝড় বৃষ্টি কেন? আমি যে এই বাঁশের বাড়ি সামলাতেই পারছি না। ঝড়ের দমকা হাওয়ায় মাধবের বাঁশের বাড়ি নদীর জলে ভাসতে ভাসতে সমুদ্রের দিকে চলে যায়। তারপর ঝড়ের বেগে মাধব আর ধবলি দুজনেই সমুদ্রের জলে পড়ে যায়। ধবলি, তুই নিজেকে সামলা। বাঁশের ভেলার সাথে তুই সাঁতরাতে থাক। এরপর মাধব ও ধবলি গাই ভাসতে ভাসতে সমুদ্রের মাঝে চলে যায়। ঠিক তখনই স্বর্ণ জলপরি এসে তার হাতটা ধরে। এ কি বন্ধু, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি এসেছো জলপরি? এতদিন তুমি কোথায় ছিলে? আমার কাছে আসতে না কেন? সব বলবো তোমাকে। এখন আমি তোমাকে যা বলছি তুমি শুধু তাই করো। এরপর জলপরি তার চুল থেকে জাদু মুক্ত বের করে জাদু করতেই তারা তিনজনে একসাথে অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় জলপরি মাধব ও তার ধবলি গাইকে নিয়ে কোথায় গেল? যদি এর পরবর্তী গল্প তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট লিখে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হলো
তমন্না, তুহিনা, সরবি, সোহেলি, রিয়ান, যমুনা, সোনিয়া, অদিতি, খদিজা, শান্তা, জয়িতা, পরি, মুস্কান, পূর্ণিমা, তিথি। আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে, তাই আমাদের চ্যানেল জলপরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন। আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান। কি ভাবছেন? ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন।